স্টক মার্কেট অ্যানালিসিস এবং শেয়ার মার্কেটের লেটেস্ট নিউজ যে রেজাল্টগুলো এসেছে, আপকামিং রেজাল্ট কার কার আসতে চলেছে, আজকের গুরুত্বপূর্ণ খবর কি, এই সমস্ত কিছু নিয়ে, কোন সেক্টরটি ভালো, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায়, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, কালকে একটু আশার আলো জাগিয়েছিল নিফটি, কিন্তু আজকে দেখা গেল একদম ধরাশায়ী হয়ে গেছে। তো প্রথমেই আমরা জানার চেষ্টা করব কী কারণে এই ফলটা এলো। যদি আমরা সেই কারণটাকে অনুসন্ধান করতে পারি, তাহলে ভবিষ্যতে সেই সমস্ত ফ্যাক্টরগুলোর দিকে আমরা নজর রাখব এবং আমরা হয়তো আন্দাজ করলেও করতে পারি। তো চলুন, নজর করার জন্য প্রথমেই আমরা যে মার্কেটে দেখব 22 তারিখের জন্য, অর্থাৎ বুধবারের জন্য কী কারণে এত ফল এলো নিফটিতে। প্রথম নাম্বার হচ্ছে এই যে ট্রাম্প সাহেব। তো ট্রাম্প কী করলেন? ট্রাম্প একটা আনসার্টেনটি এনে দিয়েছেন ইন্ডিয়ান মার্কেটে। কেন এই আনসার্টেনটিটা এসছে, অর্থাৎ অনিশ্চয়তাটা কেন এলো, সেটাকে আগে বুঝতে হবে। ট্রাম্প জয়েন করার পরই, শপথ নেবার পরই তিনি কি বলছেন না, ব্রিক্স দেশগুলোর ওপরে তিনি একটা ট্যারিফের হুমকি দিলেন। ট্যারিফ মানে হচ্ছে শুল্ক ওদের দেশে। তো শুল্কের একটা হুমকি দিলেন। কি হুমকি দিচ্ছেন? উনি বলছেন এই ব্রিক্স নেশনদের জন্য বলছেন যে দে উইল ফেস এ 100% ট্যারিফ ইফ দে থিঙ্ক অ্যাবাউট কন্টিনিউইং দেয়ার ডলারাইজেশন এফোর্টস। তার অর্থ হচ্ছে ডলারকে যদি তারা মান্যতা না দেয় বা তাদের দেশ থেকে ডলারের প্রভাবটা যদি কম করতে চায় এই ব্রিক্সের দেশের যে সমস্ত দেশগুলি রয়েছে, তাহলে তাদেরকে কিন্তু 100% ট্যারিফ ভোগ করতে হতে পারে। অর্থাৎ আমি শুল্ক তাদের উপরে প্রদান করব 100%। এইটা দেওয়ার পরেই একটা ভয় জেগে গেল। এতদিন পর্যন্ত আমরা মার্কেটে কি শুনছিলাম না, কানাডা আছে, মেক্সিকো আছে, যাদের উপরে আমদানি শুল্ক বাড়াবে এবং তাদের সঙ্গে চীন। এই বিষয়ে ট্রাম্প শপথ নেবার বহু আগে আমি আপনাদেরকে ভিডিওতে শেয়ার করেছিলাম এবং আলোচনা করেছিলাম যে ভারতের সামনে একটা ভালো সুযোগ আসতে চলেছে। কিন্তু উনি শপথ নেবার পরই এমন একটি মন্তব্য করে দিলেন, অর্থাৎ এই দেশগুলোকে উনি ছাড়লেন না। এখন এই দেশগুলোর প্রধান যে সদস্য সে হচ্ছে ভারত। ব্রিক্সের একটি গুরুত্বপূর্ণ সদস্য হচ্ছে ভারতবর্ষ। তাহলে ভারতবর্ষের উপরেও ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই ধরনের একটা চাপিয়ে দিতে পারেন ট্যারিফ। সুতরাং এই যে চাপাবেন না, চাপিয়ে দিলে পরে কি হবে, এই যে অনিশ্চয়তা, এই অনিশ্চয়তার জন্য ইন্ডিয়ান মার্কেট কি হলো, পড়ে গেল। ইনভেস্টাররা ভয় পেলেন। যেখানে নিশ্চয়তা নেই সেখানে তারা কিন্তু ভয় পান। তো মার্কিন রাষ্ট্রপতির এই যে আক্রমণাত্মক অবস্থান ভারতের বাণিজ্যিক গতিশীলতার উপর একটা প্রভাব ফেলতে পারে এবং বাজারে একটা উদ্বেগ তৈরি হলো। এই উদ্বেগটাই কিন্তু ভারতীয় মার্কেটের পড়ার পিছনে আজকে গুরুত্বপূর্ণ কারণ। এছাড়া আর কি রয়েছে, 3টে পয়েন্টের কথা আমি উল্লেখ করেছি। কানাডা, মেক্সিকোতে আপনার আমদানিতে 25% ট্যারিফ তো আগেই ঘোষণা করেছে। সুতরাং ইনভেস্টররা ভাবছেন যে এরকম পরিস্থিতিতে তিনি যখন ডলারকে স্ট্রং করতে চাইছেন এবং যদি তিনি আরও বাড়িয়ে দেন শুল্ক, তাহলে পরে কিন্তু ব্যবসা বাণিজ্যের উপরে কিন্তু একটা ব্যাঘাত সৃষ্টি হতে পারে। এরকম ধরনের একটা চিন্তা ভাবনা কিন্তু আমাদের ইনভেস্টররা করেছেন এবং সেই জন্য কিন্তু মার্কেটে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং যারা বিনিয়োগকারী অর্থাৎ ইনভেস্টর তাদেরকে সতর্ক করে তুলেছে। দ্বিতীয় নম্বর কারণ কি, ব্যাংক অফ জাপান তাদের কিন্তু রেট হাইক করার একটা যে আশা, এক্সপেকটেশনটা কিন্তু খুব হাই। এটা ভাবছে যে এদিকে ওরাও কিন্তু রেটটা হাই করে দেবে, ইন্টারেস্ট রেটটা। দ্বিতীয় নাম্বার হচ্ছে আর্নিংস খুব খারাপ। Q3 আর্নিংস যে কোম্পানিগুলোর আমাদের আসছে তাদের আর্নিংসগুলো কিন্তু বেশ খারাপ। প্রধানত এই 3টি কারণের জন্যই কিন্তু ইন্ডিয়ান মার্কেট, আমাদের স্টক মার্কেট নিফটি কিন্তু আজকে পড়েছে 320 পয়েন্টের বেশি। তো প্রথমে আমরা কারণগুলো জেনে নিলাম এবং তারপরে আমরা দেখব যে দেখুন মেন দায়ী কারা। জোম্যাটো, নিউগেন সফটওয়্যার, রিকশন, ম্যানকাইন্ড ফার্মা, কল্যাণ জুয়েলার্স, ভোদাফোন আইডিয়া, সুইগি, এটা দারুণভাবে ডাউন এই সমস্ত স্টকগুলো আমরা দেখছি। ইন্ডিয়া ভিক্স যেটা, এটা নিয়ে আলোচনা করার সময় আগের দিন বলেছিলাম যে আজকে কিন্তু ভিক্স উপর দিকে যাচ্ছে, অর্থাৎ কালকে 21 তারিখের ভিক্স কিন্তু উপর দিকে যাচ্ছিল
এবং তার সঙ্গে সঙ্গে মার্কেটও কিন্তু উপর দিকে যাচ্ছে। এবং আপনারা পুরনো ভিডিও দেখুন, আমি বলেছি এটা কিন্তু কোরিলেশন হচ্ছে না, সাধারণত নেগেটিভ কোরিলেশন আছে, অর্থাৎ এ বাড়লে পুরো কমবে, কিন্তু তা কিন্তু হয়নি। সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে যে বৃদ্ধিটা সঠিক বৃদ্ধি কিনা। আজকেই দেখা গেল সেটা। এই ইন্ডিয়া ভিক্স 6 মাসের হাইকে মার্কেটে টাচ করেছে। তার মানে কি হয়েছে, ইন্ডিয়া ভিক্স যখন যখন বাড়বে তখন একটা নার্ভাসনেস তৈরি হবে মার্কেটে, অর্থাৎ রিস্ক বাড়বে। এটাকে ফিয়ার ইন্ডেক্স আমরা বলতে পারি এই ইন্ডিয়া ভিক্সকে। এবং তার পাশাপাশি কি করছে, এফআইরা ক্রমান্বয়ে বেঁচে চলেছে। এফআইদের ডাটাটা দেখুন, প্রায় 6,000 কোটি টাকার নেট সেল তারা করেছে, আর আমরা ডিআইরা সেখানে 3,500 কোটি টাকার আজকে কেনাকাটি করেছে নেট। এই মাসে বা এই বছর আমরা বলতে পারেন, যেহেতু এটা জানুয়ারি মাস, ডিআইদের নেট কিনেছে দেখুন 55,000 কোটি টাকার কাছাকাছি, আর আমরা এফআইরা এই মাসে সোল্ড করেছে টোটাল হচ্ছে 56,000 কোটি টাকার কাছাকাছি। অর্থাৎ এখনও পর্যন্ত 1,000 কোটি টাকা আমরা ডাউন আছি, আমরা কিনতে পারিনি। কিন্তু এটা জোর টক্কর কিন্তু দিয়েছে ডিআইরা। ডিআইরা কিন্তু ক্রমান্বয়ে কিনে চলেছে। কিন্তু মনে রাখবেন, নিফটি অ্যানালিসিস করার সময় আমি একটি কথা বলেছি, যদি এই রকম বাইং করার ক্যাপাসিটি এই ডিআইদের না থাকতো, আর যে পরিমাণ এফআইরা সেলিং করেছে, তাতে ভারতীয় মার্কেট প্রচুর ডাউন হওয়ার কথা ছিল। একমাত্র আমরাই এবং এই ডিআইরা, আমরা যে পয়সা দিচ্ছি সেই পয়সা দিয়ে তো তাদের হচ্ছে। তো রিটেলাররা এবং ডিআইরা কিন্তু এই মার্কেটকে ধরে রাখার পিছনে এরা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কতদিন করতে পারবে। ক্রমান্বয়ে যদি এই ঘটনা ঘটতেই থাকে তাহলে কতদিন করতে পারবে। আমরা শেয়ার মার্কেটের লেটেস্ট যে নিউজগুলো সেগুলোকে দেখব, কিন্তু দেখার আগে আমরা একটুখানি মার্কেটকে বিচার করে নিই সামগ্রিকভাবে জলদি। যে দেখুন, নিফটি তো ডিটেল অ্যানালিসিস করেছি, কিন্তু এই কথাটি আমি ওখানে বলিনি বা বলতে ভুলে গেছি। এই দুটো ক্যান্ডেলকে দেখলে কি মনে হবে দেখুন, এই দুটো ক্যান্ডেল হচ্ছে বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেল তৈরি করেছে নিফটি 50, যেটা ডেলি টাইম ফ্রেমে, যেটি হচ্ছে এর যে বুলিশনেস, সেই বুলিশনেসকে পুরো খেয়ে নিয়েছে, যেটার গ্রামাটিক্যাল মুভমেন্ট হচ্ছে সে নিচের দিকে যাবে। কিন্তু মনে রাখবেন, এটা গ্রামাটিক্যাল মুভমেন্ট নাও হতে পারে, এখান থেকে সাপোর্ট নিয়ে ওপর দিকে উঠতে পারে। আমরা দেখব কোথায় ওপেন হবে না হবে, এটাকে টেনে কিন্তু কাছাকাছি চলে যেতে পারে 22,800 এবং তারপর 22,500 দিকে। সুতরাং মার্কেটকে কিন্তু এইরকম রেঞ্জে কিন্তু নিয়ে চলে যেতে পারে। আপনারা যদি সামান্য ন্যূনতম চার্ট প্যাটার্ন দেখেন তাহলে কিন্তু ধরতে পারবেন। আমি সেটাকে একটু চটজলদি আপনাদের দেখিয়ে দিই। সেটা দেখুন, আমরা কি করতে পারি, এইরকম জায়গাতে যেটা আছে সেটা হচ্ছে 22,800 এবং তারপরের নিচের যে সাপোর্ট লেভেল আছে এই যে অঞ্চলটা, সেখান থেকে করলে পরে দেখুন 22,500 কাছাকাছি, অর্থাৎ এই রেঞ্জ পর্যন্ত কিন্তু টেনে আনতে পারে। এটা কিন্তু একটা স্ট্রং তার সাপোর্ট জোন। এখন দেখা যাক মার্কেট এখান থেকে যায় কিনা। আর আপনারা যারা নিফটির ডিটেলে শুনতে চাইছেন অ্যানালিসিস, তারা ভিডিওটি দেখতে পারেন, আমি অলরেডি সেই ভিডিওটি আপলোড করে দিয়েছি। ইন্ডিয়া ভিক্সকে একবার দেখে নিন। ইন্ডিয়া ভিক্সকে দেখুন, ইন্ডিয়া ভিক্স কোথায় গেছে, ইন্ডিয়া ভিক্স দেখুন কোন জায়গাতে পৌঁছেছে। সুতরাং আপনারা দেখতেই পাচ্ছেন ক্রমান্বয়ে ইন্ডিয়া ভিক্স কিন্তু বেড়ে চলেছে, ক্রমান্বয়ে ডেলিকে ডেলি এটা কিন্তু ইন্ডিয়া ভিক্স বাড়ছে, অর্থাৎ সেটি কিন্তু আমাদের জন্য খুব একটা ভালো তা কিন্তু নয়। আচ্ছা, দ্বিতীয় নাম্বার হচ্ছে যেগুলো মেন আমাদের অপশন ট্রেডিংয়ের জন্য দায়ী, তো সেইগুলোকে একবার দেখে নিই তারা কী অবস্থায় রয়েছে। একবার দেখুন 1.37% নিফটি পড়েছে, সেখানে ব্যাঙ্ক নিফটি পড়েছে 1.58%, অর্থাৎ তার থেকেও দুর্বল। যদি দেখেন তার থেকেও দুর্বল হচ্ছে ফিনান্স, নিফটি ফিনান্স 1.65%। দেখুন তার থেকেও দুর্বল হচ্ছে নিফটি, মানে মিড ক্যাপ নিফটি প্রচুর পড়ছে 2.78% এবং ওর কাছাকাছি হচ্ছে জুনিয়র নিফটি, অর্থাৎ নিফটি নেক্সট 50। দেখুন কত পড়েছে 2.63। এদের সবারই তুলনায় নিফটি নিজেকে ধরে রেখেছে পার্সেন্টেজ ওয়াইজ, কারণ লার্জ কোম্পানি এদেরকে নড়াতে একটুখানি শক্ত হয়। কিন্তু দেখুন মিড ক্যাপ নিফটিকে উড়িয়ে দিয়েছে, 2.78% পড়ে গেছে, এবং জুনিয়র তো এমনিতেই প্রচুর পড়ে বা ওঠে, তো দেখতেই পাচ্ছেন এতটা পড়ে গেছে। সুতরাং প্রত্যেকেই কিন্তু কি হয়েছে, নেগেটিভের দিকে যাচ্ছে। বিগ প্লেয়ার্সরা আজকে কী করেছেন তাকিয়ে দেখুন, একজন গ্রিন নেই। যারা বিগ প্লেয়ার্স রয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, তারা কেউ কিন্তু নেই। আপনারা তাকিয়ে দেখুন, এইচডিএফসি ব্যাঙ্ক সামান্য পড়েছে,
দেখুন 3%-এর কাছাকাছি আইসিআইসিআই ব্যাঙ্ক। রিলায়েন্স পড়েছে 2.5%-এর কাছাকাছি। দেখুন 1.81% অ্যাক্সিস ব্যাঙ্কে পড়েছে। 1.5%-এর কাছাকাছি এলডি পড়েছে। 1%-এর বেশি পড়েছে টিসিএস। এসবিআইএন 2.5%-এর বেশি, 1.5%-এর কাছাকাছি কোটাক, এবং ইন্ডাসইন্ড ব্যাঙ্ক কিন্তু 1%-এর কাছাকাছি। এবং আমরা যদি ভারতী এয়ারটেল দেখেন তাহলেও দেখুন 0.91%। একমাত্র আইটিসি কোনো রকম অল্প পড়ে সে মান রক্ষা করেছে, এবং কিছুটা করেছে এইচডিএফসি এবং কিছুটা ইনফি। আর বাকিগুলো সব বিগ প্লেয়ারদের মধ্যে বাকিরা সবই কিন্তু ধরাশায়ী হয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। যদি ব্রড ইন্ডাইসেসগুলো দেখেন, একবার তাকিয়ে দেখুন, নতুন করে কিচ্ছু বলেননি, সমস্ত পড়ে গেছে, এবং অলমোস্ট সবাই কিন্তু 2%-এর কাছাকাছি বা 2%-এর বেশি। দেখুন 1.6 থেকে চলতে লাগলো, দেখুন 2%-2%-এর বেশি, যেগুলো 2%-এর বেশি আমি গোল দিয়ে দিচ্ছি, এবং অলমোস্ট 2%। অর্থাৎ দেখতে পাচ্ছেন কাউকে কিন্তু ছাড়েনি। নিফটি 500 সেও কিন্তু পড়ে গেছে, টোটাল মার্কেট পড়ে গেছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ব্রড ইন্ডাইসেস পড়েছে। সেক্টরাল যে ইন্ডাইসেস তাদের মধ্যে সব থেকে বেশি মুভ মানে আপনার ফল কিসে হয়েছে, আপনি দেখুন 4.12%। 4.12% রিয়েলটি পড়েছে, তার কাছাকাছি পড়েছে কনজিউমার ডিউরেবলস 4%-এর কাছাকাছি পড়েছে। দেখুন এইগুলো সব হচ্ছে 2%-এর কাছাকাছি। অটো, তারপর হচ্ছে ফিনসার্ভের, তারপরে হচ্ছে আপনার সার্ভিস, এগুলো সবই পড়েছে। একটুখানি বড় করি তাহলে আপনারা ক্লিয়ার দেখতে পাবেন, বুঝতে পারছেন। সব পড়েছে, কোনটা এমন একটা আপনি পাবেন না যেটি কম পড়েছে। প্রত্যেকটা পিএসইউ ব্যাংক, প্রাইভেট ব্যাংক, ফার্মা সেক্টর, এভরিথিং পড়েছে। তুলনামূলকভাবে যদি আপনি বলেন তাহলে এফএমসিজি খানিকটা ধরে রেখেছে 0.21%। অর্থাৎ এদের মধ্যে এফএমসিজি একটুখানি স্ট্রং দেখতে পাচ্ছেন, হেলথ কেয়ার একটুখানি স্ট্রং, আর দেখবেন শেষকালে এসছে মিড স্মল হেলথ কেয়ার একটুখানি স্ট্রং। তাহলে এইগুলো কিন্তু অপেক্ষাকৃত স্ট্রং। মেটালও কিন্তু অপেক্ষাকৃত একটু স্ট্রং নিফটির চাইতে। নিফটি যেখানে 1.37 পড়েছে, এর যারা বেশি পড়েছে তারা দুর্বল, এর থেকে যারা কম পড়েছে তারা সবল, সিম্পল হিসেব। কিন্তু মোর অর লেস সবাই কিন্তু আমরা বলতে পারি নেগেটিভে বন্ধ হয়েছে। এবার হচ্ছে এছাড়াও আরও কিছু ইন্ডাইসেস রয়েছে, সেগুলোরও হাল দেখুন অত্যন্ত খারাপ। অর্থাৎ সিপিএসসি এভরিথিং পরপর চলছে, কাউকে বাদ দিতে পারছি না। আমরা চোখের সামনে তাকিয়ে দেখুন প্রত্যেকে পড়েছে। তাহলে মার্কেটে রীতিমতো কিন্তু একটা ভয়ের কারণ এবং অনিশ্চয়তা তৈরি হয়েছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। গ্লোবাল মার্কেট খোলা রয়েছে, তাদের মধ্যে আমেরিকার হাল দেখুন। আমেরিকার হাল কিন্তু ভালো চলছে এই পর্যন্ত, আপনারা মনে করতে পারেন আমেরিকা এটাও আমেরিকা। তো এখানে কিন্তু মোটামুটিভাবে 400.63 এটা কিন্তু বেড়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন ইউকে এবং তারপর বিভিন্ন রকম ড্যাক্স, আমাদের নিকে, এগুলো তো সকাল থেকে পাবো, প্রত্যেকেই পজিটিভ হয়েছে, একমাত্র এটি সামান্য পরিমাণ নেগেটিভ। কসপাই সামান্য পরিমাণ নেগেটিভ। তাছাড়া মোটামুটিভাবে ওভারঅল মার্কেট কিন্তু, গ্লোবাল মার্কেট কিন্তু স্ট্রং। গ্লোবাল আমরা যদি কমোডিটির ক্ষেত্রে যাই তাহলে দেখব যে অয়েল কিন্তু দুটোই পড়েছে, ব্রেন্ট অয়েল কিন্তু দুটোই পড়েছে। গোল্ড কিন্তু বেড়ে আছে 1.19% কিন্তু গোল্ড বেড়েছে। আমাদের এমসিএক্স কি বলছে দেখি, এমসিএক্স মার্কেট এখনও চালু আছে। তো এমসিএক্স মার্কেটে আমরা গোল্ড দেখব, দেখুন গোল্ড কিন্তু বেড়েছে, অতটা বাড়েনি। ক্রুড অয়েল সেখানে সামান্য পরিমাণ কমেছে, ন্যাচারাল গ্যাস অনেকখানি পড়েছে 2%-এর কাছাকাছি। সুতরাং এখানেও আমরা একটা দেখতে পেলাম কারেন্সি, যেটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কি করছে ইউএসডি আইএনআর। দেখুন ডলার ইন্ডেক্স বেড়েছে, আর ইউএসডি ইউএনআর কিন্তু কালকে যেটা পড়েছিল আজকে কিন্তু সেখান থেকে ব্যাক করেছে, সেখান থেকে কিন্তু স্ট্রং হয়েছে। কিন্তু মনে রাখবেন, এখান থেকে যদি একটা ট্রেন লাইনের মতো আঁকেন, কথার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মন দিয়ে শুনুন। এখানে যদি একটা ট্রেন লাইন দিয়ে আঁকেন, এটা কিন্তু পরিষ্কার আপনাকে ইঙ্গিত কী করছে না, লোয়ার হাইজ তৈরি হচ্ছে। তো লোয়ার হাইজ তৈরি হচ্ছে, এখান থেকে কিন্তু ধাক্কা খাচ্ছে। সুতরাং যদি কালকে কোথাও এইটার থেকে বেরিয়ে যে উপর দিকে যায়, তাহলে আপনি কিন্তু জানবেন যে টাকা কিন্তু আরও দাম কমে গেল। কিন্তু এটাকে যদি ট্রেন্ড লাইনটাকে মেনটেন করতে করতে ধীরে ধীরে উপরে যায় এবং নিচে নামে, তাহলে আস্তে আস্তে টাকা শক্তিশালী হবে, ডলার কমজোরি হবে, এবং আমাদের যে মার্কেট সেটা কিন্তু স্ট্রং হবে। এটা যদি বাড়ে ইউএসডি আইএনআর,
তাহলে ইন্ডিয়ান মার্কেট পড়বে, এর সঙ্গে নেগেটিভ কোরিলেশন আছে। আচ্ছা, আর এখানে অন্য কারেন্সির আপাতত আমাদের কোনো আলোচনা করছি না। বন্ডসদের একবার টুক করে দেখে নিন, প্রত্যেকটা নেগেটিভ, আর নতুন করে কিছু জানার নেই। তাহলে আপনারা দেখতে পেলেন ওভারঅল মার্কেটটা আমরা দেখতে পেলেন। এখানে আমরা অ্যাডভান্স এবং আমাদের ডিক্লাইন, তো তার রেশিওটা দেখি মারাত্মক। অ্যাডভান্স এবং ডিক্লাইনের রেশিওটা যদি আপনারা দেখেন নিফটি 50-র ক্ষেত্রে 9টি মাত্র পজিটিভ আছে আর 41টা নেগেটিভ আছে। 1.4-এর বেশি কিন্তু রেশিও এটি। আমরা যদি টোটাল মার্কেটটার কথা ভাবি, টোটাল মার্কেটটার কথা কি দিয়েছে, এনএসসি সাইডে কি দেখাচ্ছে দেখুন। স্টক 715টি মাত্র অ্যাডভান্স এবং 2095টি হচ্ছে নেগেটিভ। এতেও কিন্তু 52 সপ্তাহের হাই কিন্তু 26টি স্টক কিন্তু গেছে, আর 58টা কিন্তু লোইকে হিট করেছে। সুতরাং এখানেও কিন্তু আমাদের প্রচুর স্কোপ ছিল, যেটা 52 সপ্তাহের হাইয়ের মধ্যে যাচ্ছে। আমরা দেখব আবার সার্কিট কিন্তু এতেও 91টি গেছে। কে কে গেছে সেগুলোকে আমরা দেখব। দেখুন এখানে চেঞ্জের মধ্যে 5টিতে দেখুন অ্যাপোলো হসপিটাল। এখানে অনেক আগে আমি একটি ভিডিও করেছিলাম, এফআইসদের কিন্তু এখানে হোল্ডিংস বেশি। কেন ওদের বেশি বুঝতে পারছেন? এফআই এতেও কিন্তু বেড়েছে। টাটা কনজিউমার একটুখানি বেড়েছে। বিপিসিএল, কারণ এফএমসিজি কী দেখেছিলেন, এফএমসিজি একটু স্ট্রং তুলনামূলকভাবে, কারণ টাটা কনজিউমার দেখুন একটুখানি বাড়ি নিয়ে গেছে। শ্রীরাম ফিনান্স একটুখানি বেড়েছে। স্টিল তুলনামূলকভাবে একটুখানি স্ট্রং দেখেছিলাম, 0.53 এখানে বেড়েছে। আর বাকিগুলো দেখুন কারা কারা পড়েছে। এনার্জি সেক্টর, ব্যাংক, আদানি এন্টারটেনমেন্ট, আদানি পোর্ট, প্রত্যেকটা কিন্তু নিচের দিকে টেনে নিয়ে গেছে। এবারে আমরা চলে যাচ্ছি ডান দিকের, এখানে আমি লিস্টগুলো পরপর দেখছি না, এখানে আসছি। দেখুন মোস্ট অ্যাক্টিভ যেগুলো কন্ট্রাক্টস, তো মোস্ট অ্যাক্টিভ কন্ট্রাক্টসগুলো আমাদের চোখের সামনে রয়েছে। আপনারা দেখার চেষ্টা করুন নিফটির ক্ষেত্রে। নিফটির ক্ষেত্রে দেখুন পুটটা ভ্যালু কোথায় রয়েছে, 23,024। তো 23,024-এ 23,000-এর যে পুট ভ্যালু, সেটা কিন্তু মোস্ট অ্যাক্টিভ। মোস্ট অ্যাক্টিভ ভ্যালুর সাপেক্ষে বিচার করেন না, ভলিউমের সাপেক্ষে এটা বিচার করা আছে। কারণ হচ্ছে 30,54,000 ভলিউম এখানে রয়েছে, অর্থাৎ ইন্টারেস্টেড পারসন তারা কিন্তু পার্টিসিপেট যারা করেছে তাদের কিন্তু সব থেকে বেশি করেছে, সব থেকে কম ধীরে ধীরে কমছে। 23,400 কল, 23,400 কল 23শে জানুয়ারি। কেউ কেউ ভাবছে যে 23,400 কিন্তু যেতে পারে, সেখানে কিন্তু অনেকখানি ট্রেড হয়েছে। অর্থাৎ 25 টাকা তারা হয়তো ভেবেছে যে আমরা রিস্ক নিচ্ছি, যদি কালকে জাম করে এটা উপরে যায় তখন কিন্তু এরা লাভবান হবে। তো এইগুলোকে আপনারা দেখুন এবং প্রত্যেকটির আলাদা আলাদা করে বিশ্লেষণ করুন এবং স্ট্রাইক প্রাইসগুলোকে আপনারা চেক করে রাখুন। কারণ আমি যদি প্রত্যেকটা ধরে ধরে বিচার করতে যাই তাহলে পরে ভিডিওটি কত লম্বা হবে আপনারা বুঝতেই পারছেন। আমি এখানে নিচের দিকে টানাই যে নিফটি থেকে আর কেউ আছে কিনা, দেখুন কোনো ব্যাঙ্ক নিফটির কোনো অপশান নেই। এবারে এখানে দেখুন মোস্ট অ্যাক্টিভ কন্ট্রাক্টস, তেমনি এখানে অনেক কিছু রয়েছে। মোস্ট অ্যাক্টিভ কলস, কোন কলসগুলো সব থেকে বেশি অ্যাক্টিভ, তো সেটা দেখতেই পাচ্ছেন। শুধুমাত্র কল 23,400 সবচাইতে বেশি, 23,500, 23,300, 23,200, 23,700। কম দাম বলে তারা কিন্তু প্রচুর পরিমাণ মাইনাস চেঞ্জ হয়েছে, সব থেকে কল এখানে অ্যাক্টিভ আছে। আচ্ছা, মোস্ট অ্যাক্টিভ কন্ট্রাক্টস বাই ওয়াই দিয়ে, ওয়াইয়ের সাপেক্ষে সব থেকে দেখুন ওপেন ইন্টারেস্টের সাপেক্ষে এখানে বিচার করেছে যে সব থেকে বেশি অ্যাক্টিভ কারা। সেখানে নিফটি এবং ব্যাঙ্ক নিফটির কিন্তু কিছু অপশান আমরা পাচ্ছি। 24,000-এর কল কিন্তু ওয়াই ইন্টারেস্টের সাপেক্ষে এটা বেশি মোস্ট অ্যাক্টিভ। তো আমরা এটার পরিবর্তে মোস্ট অ্যাক্টিভ কন্ট্রাক্টস হয়ে গেল। আচ্ছা, মোস্ট অ্যাক্টিভ আন্ডারলাইনটা আমরা দেখি যে কোনটা, তার মধ্যে প্রথমেই নিফটি ব্যাঙ্ক নিফটি থাকবে। এছাড়া কাতে কিসে বেশি ট্রেড হয়েছে একটুখানি আমরা দেখি। ডিকসন, এইচডিএফসি, রিলায়েন্স, আইএফসি, জোম্যাটো, অ্যাক্সিস ব্যাঙ্ক এবং এসবিআইএন। মোটামুটি দেখুন চেনা লোক, তার মধ্যে দেখুন ডিকসনের নতুন এন্ট্রি ঘটেছে। এদের মধ্যে জোম্যাটোকে আপনি চেনেন না অত বেশি, কিন্তু এরা সবাই বিগ প্লেয়ার্সদের মধ্যে পড়ে। ডিকসন নিউ এন্ট্রি হয়েছে, তাহলে ডিকসন যখন নতুন এন্ট্রি হয়েছে তাহলে ডিকসনে কিন্তু আমার ঘটনা ঘটেছে কিছু, এবং দেখলাম যে কারা বেশি ইন্টারেস্ট প্রকাশ করেছে বা কারা বেশি অ্যাক্টিভ। এরপরে আমাদের এইটি দরকার, যেটি আমরা এবার দেখব। আমরা দেখছি যে
কিসে কিসে আপনার হচ্ছে ইন্টারেস্ট স্পার্টস করেছে, অর্থাৎ স্পাইক কিসে কিসে এসছে। তার মধ্যে প্রথমে দেখছি রাইজ ইন ওআই এবং রাইজ ইন প্রাইস, অর্থাৎ কোনগুলো বাড়ার মুখে রয়েছে, এই ধরনের ঘটনাগুলো বাড়ার মুখে রয়েছে। তার মধ্যে কে ওয়াই কি বলছে, ওয়াই ইন্টারেস্ট বলছে যে আপনার বাড়ার মুখে রয়েছে, দেখুন বাড়ার মুখে রয়েছে ইন্ডেক্সের অপশন, সেটা হচ্ছে ব্যাঙ্ক নিফটি। ব্যাঙ্ক নিফটির 61,000-এর কল, 61,000 টাকা, 61,000-এর কল বহু দূরের গল্প। কারণ এটা দেখে ঘাবড়াবেন না। আগে যারা ব্যাঙ্ক নিফটিতে কাজ করতেন ছোট ছোট প্লেয়াররা, সেখানে কম দামেও হয়ে যেত, কিন্তু এখন যেহেতু প্রাইস অনেক হাই, সুতরাং এরা দূরের স্ট্রাইক প্রাইসকে চয়েস করছে যাতে ওই টাকাতে করে। এরা কিন্তু সব হারানোর জন্যই, কপাল ফিরে যেতে পারে সেটা আলাদা, কিন্তু 61,000 কল 30শে জানুয়ারির জন্য ওরা কেনাকাটি করছে। ওরা মনে করছে যে এত দূরে কিন্তু তুলে নিয়ে যাবে, গেলে পরে ভালো। ওপেন ইন্টারেস্ট কিন্তু অনেক বেশি, এবং চেঞ্জ কত হয়েছে, 12%-এর মতো চেঞ্জ ইন উপায় ইন্টারেস্ট হয়েছে। নিফটির 23,100 পুট, 23,100 যেতে পারবে না 30 জানুয়ারি পর্যন্ত, এবং সেখানে ওপেন ইন্টারেস্ট হয়েছে 89% বৃদ্ধি পেয়েছে। 30 জানুয়ারি দেখুন 23,000 পুট, 23,100, 23,000, 23,300 পুট, এই পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণ ওয়াই আপনাকে সঞ্চয় করছে। অর্থাৎ এদের প্রাইসও বাড়ছে, ওয়াইও বাড়ছে। অর্থাৎ বেশি লোক যেটা পার্টিসিপেট করছে তারা ভাবছেন যে এইগুলো কিন্তু কাজ করবে এবং এইগুলো বুলিশের দিকে। সুতরাং এদের যদি বুলিশ হয় তাহলে মার্কেটকে এখনই ওরা কিন্তু দেখতে পাচ্ছে না। 30শে জানুয়ারিতে কিছু হচ্ছে 25,600, কিছু ফাটকা খেলছে, যদি বাই চান্স বলা যায় না, সেটাও কিন্তু দূরের কলটাতে কিন্তু যদি গ্যাপ ডাউন গ্যাপ আপ হয়ে যায়, রাত্রে কিছু ঘটনা ঘটে, তো তারা কিন্তু এটাকে কাজে লাগিয়ে রাখছে, বা অনেক সময় হেজিং করার জন্য এটাকে ব্যবহার করা হয়। মানে এই ধরনের উপর এবং নিচের জিনিসটাকে নিয়ে তারা ট্রেড করছে। 22,800 ফুট এবং 26,000 ফুট। সুতরাং দেখতেই পাচ্ছেন যে সব সময়ই যেটাতে বেশি এসছে নিফটি সম্ভাবনা বেশি, এবং ব্যাঙ্ক নিফটি, এবং এই শেলটেকের যে ফিউচার্স একটি মাত্র আমরা পেলাম। এই শেলটেকের যে স্টক ফিউচার 30শে জানুয়ারির জন্য ওপেন ইন্টারেস্ট বাড়ছে। তাহলে এই ফিউচার্সের কিন্তু কী বাড়ছে, দামটা বাড়ছে, তার সঙ্গে ওপেন ইন্টারেস্টও বেড়েছে। তার মানে এই শেলটেকে এরা কী পজিশন নিয়েছে, 30শে জানুয়ারি পর্যন্ত ভেবেছে যে উপরের দিকে যেতে পারে, উপরের দিকে যেতে পারে, এটা ভেবে করেছে। তেমনিভাবে আমি আপনাদেরকে দ্বিতীয় নাম্বারটা দেখাই, যে রাইজ ইন ওয়াই এবং স্লাইড ইন প্রাইস। সুতরাং এগুলো কল থাকবে, সব কলগুলো কোনগুলো নেগেটিভ হওয়ার চান্স আছে সেগুলো সব হচ্ছে কল। এখানে অন্য কোনো স্টকেরও কিন্তু কোনো ফিউচার সম্পর্কে কিছু দেয়নি। এবারে ক্যাপিটাল মার্কেটের যে টপ 20 গেনার্স, সে টপ 20 গেনার্সের একবার চোখ বলিনি, তার মধ্যে অ্যাপোলো হসপিটাল 2%, বুঝতেই পারছেন। সুতরাং বাকিগুলো দেখুন, এই দেখুন এই শেলটেক যে বাড়তে পারে, এই শেলটেককে আপনি এখানে দেখতে পাবেন 0.44। সেই জন্য কিন্তু ওরা মনে করছে যে এই শেলটেক কিন্তু উপরের দিকে যাবে, সেই জন্য কিন্তু ফিউচার্স কিনে রেখেছে এবং ওপেন ইন্টারেস্টও বাড়ছে। বাকি লিস্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু এখানে ওয়েবসাইটে দিয়েছে, এবং যার ব্যাখ্যাটা এটার মানে কিন্তু আপনাকে কিনতে বলছি না। অ্যাক্টিভ ইকুইটিস কী ছিল, অ্যাক্টিভ ইকুইটিস দেখুন আইডিয়া, জোম্যাটো, এটা তো থাকবে, কিন্তু আপনাকে নতুনকে ঢুকেছে রামা স্টিল। দেখুন স্টিল সেক্টর, মেটাল সেক্টর একটুখানি উপরের দিকে ছিল, তাই রামা স্টিল কিন্তু নিউ এন্ট্রি, এরা কিন্তু ছিল। ইজিমাই ট্রিপও ছিল, সুজুলন ছিল, এনএমডিসি এসছে, টাটা স্টিল এসছে, এ ছিল, ওলা ইলেকট্রিক এসেছে। সুতরাং বুঝতে পারছেন প্রথম দিকে কয়েকজন এসছে, এবং রমা স্টিল যে নিউ এন্ট্রি, তো তার বৃদ্ধিটা দেখুন, চেঞ্জটা হয়েছে 8%-এর কাছাকাছি। এই রকম মুভমেন্ট যেখানে নিফটি পড়ে যাচ্ছে, নতুন যে এন্ট্রি নিচ্ছে এখানে, সে কিন্তু বেড়ে নিচ্ছে। বাকিগুলো কিন্তু চেনামুখ, আপনি চেনামুখটা প্রত্যেক দিন আমি দেখাচ্ছি, তাই চেনামুখগুলোকে চিনে রাখুন। নতুন এন্ট্রি কী করছে সেটাকে দেখুন, এবং এই ডাটাগুলো আপনারা কিন্তু লাইভ মার্কেটে অ্যানালিসিস করতে পারবেন ডাইরেক্টলি, কোথা থেকে, এনএসসির সাইট থেকে। এরপর ইন্ডেক্সের পারফরমেন্স আমাদের জানার দরকার নেই। প্রাইস ব্যান্ড হিটার, অর্থাৎ আপার ব্যান্ডে কারা কারা গেছে, এদের মধ্যে কাউকে চেনেন কিনা দেখুন তো, বা এদের মধ্যে কোনো স্কোপ আছে কিনা আপনারা দেখবেন। দেখুন একদম ছোট যেটা, সেগুলোকে নিয়ে কোনো আলোচনা করবেন না। দেখুন শক্তি পাম্প, কালকে আমাদের ছিল শক্তি পাম্প। শক্তি পাম্পে যদি আমরা আজকে ভাবনা চিন্তা করতাম, তাহলে শক্তি পাম্প কিন্তু উপর দিকে যেত। শক্তি পাম্প নিয়েও কিন্তু আমি ভিডিও করেছি এবং অ্যানালিসিস করেছি আগে, কিন্তু এখন তো
আমি লেভেলসগুলো দিই না। তো শক্তি পাম্পকে দেখবেন যখন যাবে চার্টে দেখবেন যে পরপর কিন্তু জাম্প করেও, অর্থাৎ আপার সার্কিট হিট করে, এটা ওর চরিত্র। সুতরাং আমরা যদি সেখানে বুঝতে পারতেন তাহলে করতে পারতেন। এবং দেখবেন ইউনিটেক, এছাড়াও ওদের দু একটা আমরা আরও দেখেছি। ইউনিটেক কিন্তু রয়েছে চেনা, এখন বিপুল লিমিটেড আমাদের চেনা, এগুলো কিন্তু আমাদের কি আছে চেনা। এবং ফাং, চীনা মার্কেট যেহেতু স্ট্রং, চীনা মার্কেটে দেখুন এম ফাং নিয়ে আমি একটি ছোট ভিডিও করেছিলাম, সেটা আপনারা দেখতে পারেন যে কোন জায়গাতে এই এম ফাং দেখুন ইকুইটি সেটাও কিন্তু আমাদের বাড়ার চেষ্টা করেছে। আর চেনার মধ্যে কী কী রয়েছে আপনারা দেখুন, চেনার মধ্যে আপনি আর পাচ্ছেন না, আমি আর নিচের দিকে যাচ্ছিও না, একবার আমাদেরকে দেখিয়ে দিলাম। দু একটা হয়তো চেনা বেরোতে পারে, কিন্তু এই সমস্ত কিছু করতে গেলে আমাদের প্রচুর দেরি হয়ে যাবে। আচ্ছা, লোয়ার ব্যান্ডসে কারা কারা টাচ করেছে তাদের থেকে আমরা দূরে থাকবো। চেনার বলতে মনে করে দেখুন 63 মুন্স কদিন আগে ওপর সার্কিট গেছিলো, নিচে গেছে। ওরিয়ান্টেক কালকে বোধহয় ওপর দিকে গেছিলো, নিচের দিকে গেছে। ইতি আইডিআই এরা কিন্তু বেশ উপরে গেছে, অ্যানালিসিস আমি এর আগে আপনাকে করেছি, এবং তারা ওপর দিকে গেছে। স্কাই গোল্ড নিচে গেছে। সুতরাং দেখতে পাচ্ছেন বড় বড় নাম কিন্তু নিচের দিকে গেছে। বেশ কিছু নাম আমরা দেখলাম যেগুলো নিচে আছে, এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন। তবে আপনার যদি মনে হয় যে না আমি এগুলোকে ট্রেড করব, তাহলে আপনারা ট্রেড করতে পারেন। ভলিউম গেনার, কারা কারা ভলিউম গেইন করতে পেরেছে দেখুন, পানসারি ডেভেলপার্স লিমিটেড, এরা কিন্তু হিউজ ভলিউম গেইন করেছে, এবং সেই জন্য এদের চেঞ্জও কত হয়েছে 5%। ভলিউম গেইন করেছে, কত হয়েছে 8% চেঞ্জ হয়েছে। বিএফএসআই ভলিউম গেইন করেছে, ইটিএফ তো, সুতরাং একে নিয়ে আমরা নিচ্ছি না, নিচে গেছে। দেখুন ইন্দোকো রেমেডিস দেখুন ভলিউম গেইন করেছে 3%। ভলিউমটা কিন্তু ইম্পর্ট্যান্ট, মানুষ কেনাকাটা করবে, কিন্তু ভলিউমেরই পদচিহ্নকে সে কিন্তু টানলা দেখুন ভলিউম নিয়ে এসেছে, প্রচুর ভলিউম নিয়ে এসেছে, কিন্তু এটা উপর নিচে কাটাকাটি হয়ে গেছে, অতটা পায়নি। দেখুন যেগুলোতে ভলিউম এসেছে এবং যেগুলোতে সুযোগ আছে, আর আপনারা দেখতে পাচ্ছেন পজিটিভ রামাস্টিল ভলিউমেও এসেছে, ওখানেও এসেছে, বৃদ্ধিও হয়েছে। এইভাবে মার্কেটকে দেখতে হয়। আপনারা দেখলেন 52 সপ্তাহের উইক, এই 52 সপ্তাহের হাই কারা কারা রয়েছে আমরা একটু দেখি। তার মধ্যে 52 সপ্তাহের হাইয়ের মধ্যে কে পড়ছে দেখুন, অ্যাপোলো, এ বোধহয় আগেও ছিল। এর মধ্যে দেখুন বায়োকন বেশ কয়েকদিন থেকে ঘোরাফেরা করছে, এবং প্রথম থেকে আমরা বলছি গোল্ড বীজ 52 সপ্তাহের হাইকে টাচ করছে, কারণ মার্কেট যখন পড়ছে তখন গোল্ড বীজ তো উপর দিকে যাবেই, স্বাভাবিক এটা। তো সেই জন্যই উপর দিকে গেছে। গোল্ডে যারা ইনভেস্ট করে দেবে তাদের সেক্ষেত্রে লাভ হবে, যদি মার্কেট পড়ার ক্ষেত্রে তারা সঠিক সময়ে সঠিক জায়গাতে করতে পারে। আর চেনা জানার মধ্যে কে রয়েছে, আর চেনা জানার মধ্যে নিচে রয়েছে কয়েকটা রয়েছে, আপনারা কতগুলোকে চিনতে পারছেন আমি জানি না। তো আমাকে কমেন্ট করে আমাকে জানাতে পারেন যে স্যার এইটা বাদ চলে গেল, এটাকে আপনি বললেন না। আচ্ছা, লোগুলো একবার টুক করে দেখে নিই, যদি আমাদের কালকে কোনো কিছু ট্রেড করার জন্য কাজে লাগে, এইগুলো থেকে আমরা অ্যাভয়েড করব। দেখুন অ্যাক্সিস ব্যাঙ্ক, চেনা নাম বলতে অ্যাক্সিস ব্যাঙ্ক, অ্যাস্ট্রাল, এরা কিন্তু সব নেগেটিভে আছে। যদিও বড় বড় ফার্ম হাউসগুলো কিন্তু অ্যাক্সিস ব্যাঙ্ককে কী বলছে, বাই করতে বলছে। বাজাজ ইলেকট্রিকে দেখুন নিচে রয়েছে। কনজিউমার দেখুন সিএফএল ফিনান্স। আচ্ছা, ড্যাম ক্যাপিটাল কিন্তু 52 সপ্তাহের উইকের, এটা কয়েকদিন আগে এসেছে, আজকে 6% পড়ে গেছে। 283 টাকা, আমার যতদূর মনে পড়ছে 283 টাকা হচ্ছে এর লিস্টিং, মানে আপনার অ্যামাউন্ট, যেখানে আপনি এটাকে কিনেছিলেন। লিস্টিং অ্যামাউন্ট তো 40% হয়েছে, সেখান থেকে প্রচুর পড়ে গেছে ড্যাম ক্যাপিটাল। সুতরাং যারা হোল্ড করে রেখেছেন তারা কি করবেন এবার ভাবনা চিন্তা করুন। ইজি মাই ট্রিপ নিচে পড়ে গেছে, একদম নিচে, বুঝতে পারছেন, অনেকেই কিন্তু একদম নিচে চলে এসেছে। তো 52 সপ্তাহের যে লো, সেগুলো লিস্টগুলো আমরা দেখছি ছোট করে, চেনা থাকলে পরেই আপনাদেরকে বলছি। লার্জ সেল দেখার দরকার নেই, আমরা একবার অ্যাডভান্স ডিক্লাইন এটা একটু দেখে নিই। কার ক্ষেত্রে দেখুন, বড়টার ক্ষেত্রে কেন দেখলাম, টোটাল মার্কেটের কারা কারা উপরের দিকে রয়েছে সেই লিস্টটা আমাদের একটুখানি দেখার দরকার। তো দেখুন এখানে কিসের সাপেক্ষে করেছে, এখানে করেছে আপনার মার্কেট ক্যাপিটাল নয়, এখানে টোটাল ভ্যালুর ওপরে সাজিয়েছে। এটাকে টোটাল ভ্যালুর ওপরে সাজিয়েছে, কিন্তু আমরা ভ্যালুর ওপরে না সাজিয়ে এক কাজ করে দিচ্ছি, চেঞ্জের ওপরে সাজিয়ে দিই। দেখি চেঞ্জের ওপরেই দেখুন, চেঞ্জের ওপরে সাজালাম, তাহলে চেঞ্জের ওপরে এই দিকগুলোকে সব বাদ, এগুলোকে নিয়ে আমরা মাথা ঘামাবো না।
একে নিয়ে আমরা প্রথম মাথা ঘামাতে পারি। মানুগড়, পারাদীপ ফসফেট দেখুন 8% বৃদ্ধি হয়েছে। পারাদীপ ফসফেট, রমা স্টিল দেখতে পাচ্ছেন, এই সুযোগে এরা কিন্তু বেরিয়ে নিয়েছে। মার্কেট যখন লো তখন একে বাড়ি নিয়ে চলে গেছে 8%-এর মধ্যে। 8% মানে হচ্ছে 108 টাকা 8 টাকা হয়তো ছিল, যেটা বেরিয়ে নিয়ে চলে গেছে। মেদান্তা, মেডিকো, আচ্ছা 20 মাইক্রন, এবার হচ্ছে কিউব, এটি দারুণ দিয়েছে। কয়েকদিন থেকে এটিকে নিয়ে আলোচনা চলছিল, এটিকে দিয়েছে। আচ্ছা পানসারি, শক্তি পাম্প উপরের দিকে, সব উপরের দিকে, অর্থাৎ যেগুলো আমাদের নাম বললাম এগুলোকে আপনারা একটু চেক করতে পারেন নিজেদের মতো করে। তাহলে এই হচ্ছে টোটাল। এবারেও কিন্তু আমাদের এখনও শেষ হয়নি, সেটা হচ্ছে আমরা কি আলোচনা করবো এবারে আজকের যে রেজাল্টগুলো, শেয়ার মার্কেটে যে লেটেস্ট নিউজ, সেই নিউজগুলোকে আমরা এক চলকে দেখব। আদানি এনার্জি কিন্তু একটা অর্ডার উইন করেছে, সেটা যে 25,000 কোটি টাকার একটা অর্ডার কিন্তু তারা উইন করেছে। আচ্ছা, এ কী করছে? হার্স্টন অ্যাগ্রো প্রোডাক্ট, কদিন আগে কিন্তু এটি সম্পর্কে একটু আলোচনা করছিলাম। এরা কিন্তু একটা পুরো মিল্ক মন্ত্রা ডায়েরি, একে কিন্তু কিনে ফেলছে গোটা কোম্পানিটাকে 233 কোটি টাকা দিয়ে। 100% স্টেক, মানে টোটালটাই কিনে নিচ্ছে, অ্যাকুইজিশন করছে। আচ্ছা দেখুন, অ্যাবারেলের আমাদের কি করেছে, রেভিনিউ কিন্তু ফলস করেছে। সেঞ্চুরি টেক্সটাইলের এস্টিমেট মিস করেছে, সানটেক রিয়েলটির এস্টিমেট মিস করেছে। প্রফিট বেড়েছে কিন্তু তবুও এস্টিমেট মিস করেছে, এরা তো ফলই করেছে। আচ্ছা এরপর দেখুন এজিআই গ্রিন প্ল্যান, রাইজিং প্রফিট কিন্তু প্রায় 35% কাছাকাছি প্রফিট কিন্তু বেড়েছে। সুতরাং এই কোম্পানিগুলোর উপর থেকে কালকে নজর রাখবেন, আজকে কেমনভাবে তারা মুভ করেছে সেটাকে দেখবেন। ইন্ডিগো রেমেডিস এস্টিমেট তারা কী করেছে, মিস করেছে। ভালো করে দেখুন, ফলস হয়েছে 11%। টাটা এলএক্সি পার্টনারশিপ তৈরি করছে এদের সঙ্গে। হ্যাঁ, এরা কি না, এরা হচ্ছে একটা ব্যাটারি লাইফ সাইকেল ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম, অর্থাৎ ব্যাটারি তার উন্নত করে যাতে লাইফটাকে, তাদের মতো একটা হচ্ছে এই মাইন্ড স্পাইডার কোম্পানির সঙ্গে টাটা এলএক্সি কিন্তু পার্টনারশিপ করছে। এই টাটা এলএক্সিকে আপনারা নজর রাখতে পারেন। কালকে যদি এই খবরে মুভ আসে আপনারা পার্টিসিপেট করতে পারেন। মাল্টি মানে এমসিএক্স এস্টিমেট কিন্তু মিস করেছে। নেট প্রফিট কিন্তু 160 কোটি টাকা হয়েছে, বাট কি হয়েছে, মিস করেছে 1%-এর মতো, যেটা খুব বেশি নয়। এলটি ফিন্যান্স কিন্তু এস্টিমেটকে বিট করেছে, ফল করেছে 2%, কিন্তু এস্টিমেটকে বিট করেছে 5%। ভেবেছিল যে আরও বেশি ফল করবে। সুতরাং সেই জন্য দেখবেন এলটি ফিন্যান্স একটু হলেও কিন্তু আজকে বেড়েছিল। জম্মু এবং কাশ্মীর ব্যাংক রাইজিং প্রফিট 26% বেড়েছে। জম্মু এবং কাশ্মীর ব্যাংক নিয়ে বহুদিন ধরে কথা চলছে, 6 মাস 7 মাস ধরে কথা চলছে। গ্লেনম্যাক ফার্মা এটি যে প্রোডাক্ট লঞ্চ করছে, এবং প্রোডাক্ট যে লঞ্চ করছে সেটার একবার দেখুন মার্কেট সাইজটা দেখুন। যে প্রোডাক্টটা লঞ্চ করেছে তার মার্কেট সাইজ হচ্ছে প্রায় $20 মিলিয়ন মতো, কম নয়। ওবেরয় যে রিয়েলটি, সে কিন্তু এস্টিমেট মিস করেছে। 72% গ্রো করেছে। ভালো করে এটা রিপোর্টটাকে ভালো করে পড়ুন। 72% গ্রো করেছে, প্রফিট গ্রোথ 72%, তা সত্ত্বেও এস্টিমেট কিন্তু 4% লস। তার মানে কি বলতে চাইছে, যারা এস্টিমেট করেছিলেন তারা ভেবেছিলেন এর থেকেও বেশি লাভ হবে, কিন্তু তা হয়নি। ডিকসন টেকনোলজি, বুঝতেই পেরেছেন কেন আজকে দূর করে পড়েছে। প্রফিট রাইজেস 77%, কিন্তু এস্টিমেট মিস করেছে 20%। অর্থাৎ সে কিন্তু কোম্পানিটাতে, বাকিরা ভেবেছিল যে আরও অনেক বেশি প্রফিট হবে, ততটা বেশি প্রফিট হতে পারেনি। সেই জন্যই কিন্তু সবাই বিক্রি করেছে এবং মার্কেট পড়ে গেছে। জোম্যাটো তো কতটা ফল করেছে আপনারা দেখতেই পেয়েছেন। 57% এমনি ফল করেছে এবং এস্টিমেটকে বিট করেছে 73% বেশি। সেই জন্যই কিন্তু জোম্যাটো আজকে কাঁদিয়ে ছেড়ে দিয়েছে যারা ছোট প্লেয়ার্স তাদের জন্য। তো যাই হোক, এই হচ্ছে আমাদের আলোচনা। এবং আর একটা ছোট্ট জিনিস আছে, কালকে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি কোম্পানির রেজাল্ট আসবে, তো সেগুলোকে একটুখানি দেখে নিন। একটা হচ্ছে গো ডিজিট, এগুলোকে আপনারা চার্টে লাগিয়ে রাখবেন, দেখবেন কেমন আসছে। শ্রদ্ধা হাই টেকনোলজিস, নিট, ট্রাইডেন্ট, তারপর চলে আসুন পাওয়ার গ্রিড, নোভাকো, লক্ষ্মী অর্গানিক ইন্ডাস্ট্রিজ। নামগুলোকে দেখে রাখুন, নামগুলোকে নোট করুন, নামগুলোকে নোট করতে হবে। তারপরে তার সঙ্গে কে কে রয়েছে
দেখুন এখানে কি রয়েছে, হাউজিং আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন, এরপর রয়েছে সিগনিটি, এরপর রয়েছে পারসিস্টেন্ট, রয়েছে আমরা জেনসার, এবং সব থেকে বড় নাম যেটা কালকে রেজাল্ট আছে যার দিকে সবাই তাকিয়ে রেখেছে, তার নাম হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক। আজকে এইচডিএফসি ব্যাঙ্ক কিন্তু ওদের থেকে কম পড়েছে, 5%-এর একটু নিচে বেশি সে পড়েছে। এছাড়া কারা রয়েছে, টাটা কমিউনিকেশন, রয়েছে গ্রাভিটা ইন্ডিয়া, ইন্ডো সোলার, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ কোম্পানি যেগুলোর নাম আমি করলাম। আমি চটজলদি বলে চলে যাচ্ছি, কিন্তু আপনার চলবে না। দেখুন বর্ধমান টেক্সটাইল 20 মাইক্রন কিন্তু আজকেই পড়ে গেছে, দেখেছেন, বা বেড়েছে, আমি ভুলে গেলাম। টিপস মিউজিক, পিডিলাইট ইন্ডাস্ট্রিজ, কোফোর্জ, ত্রিবেণী, উজাস এনার্জি। সুতরাং এরা দেখতেই পাচ্ছেন এদের খুব গুরুত্বপূর্ণ কোম্পানি, যাদের রেজাল্ট কিন্তু কালকে এসছে, যাদের ওপরে অনেক কিছু নির্ভর করবে। দেখুন ভারত পেট্রোলিয়ামের রেজাল্ট কালকে আসবে, টোটাল 39টা কোম্পানির রেজাল্ট আসার সম্ভাবনা আছে। হিন্দুস্তান ইউনিলিভার এবং রাটেন ইন্ডিয়া, এদের প্রত্যেকের কিন্তু আপনারা নজর রাখুন। এবং বাকি ছোট ছোট তো অনেকটা বলুন, যেমন এইটা রয়েছে ইঞ্জিনিয়ারিং কোম্পানি, এটা একটি ভালো কোম্পানি, এদের উপরে আপনারা নজর রাখুন এবং দেখুন যে কেমনভাবে ডিল করতে হবে। সুতরাং আমি তো কেমনভাবে ডিল করতে পারি বলতে পারি না, তো আপনারা এই সমস্তগুলোকে যেমনভাবে দেখতে বলছি তেমনভাবে দেখুন। এই কোম্পানিগুলোকে নোট করে রাখুন, স্ক্রিনশট করুন, বা চুপ করে থেকে এগুলোকে নিজেদের চার্টে লাগান, গুরুত্বপূর্ণ কোম্পানিগুলো, এবং মুভমেন্টটা লক্ষ্য করুন। আজকের মুভমেন্ট কেমন ছিল লক্ষ্য করুন, কাল কেমন হতে পারে আশা করুন। তো এভাবে দেখতে থাকুন, আশা করি আপনাদের ভিডিওটা কাজে দিয়েছে বা কাজে দেবে। নমস্কার, ধন্যবাদ।